একটি মরুভূমি যেখানে সূর্য অস্ত গেলেও আলো নিভে না। পাহাড়ের গায়ে আঁচড় কাটা সাদা রাস্তাগুলো কোথায় যেন হারিয়ে যায়। রাতের আকাশে হঠাৎ দেখা মেলে এমন কিছু যা চোখে দেখা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না। আর ঠিক সেখানেই নেভাদা মরুভূমির বুকে আছে একটি বেজ, যার চারপাশে নেই কোনো সাইনবোর্ড, নেই কোনো দৃষ্টিসীমা, কেবল ধুধু পাহাড় আর সশস্ত্র প্রহরী। এই স্থানকে বলা হয় এরিয়া 51। কিন্তু প্রশ্ন হলো, এই জায়গাটি কেন এত গোপন? কেন সাধারণ মানুষ সেখানে ঢুকতে পারে না? এবং কেন বহু মানুষ বিশ্বাস করেন যে সেখানে চলছে এলিয়েন বা ভিন গ্রহবাসীদের উপরে গবেষণা? আসলে রহস্যটা কেবল এখানেই থেমে যায় না, কারণ ইসলামী গবেষণায় এমন কিছু ইঙ্গিত পাওয়া যায় যা আমাদের ভাবায় পৃথিবীর বাইরেও কি অন্য কোনো প্রাণী আছে, আর যদি থেকে থাকে তারা কি আমাদের নজরে এসেছে? যেখানে রহস্য থাকে সেখানেই থাকে ইতিহাস। আর এরিয়া 51-এর ইতিহাস শুরু হয় রক্তাক্ত যুদ্ধের ছায়ায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলেও শুরু হয় আরেক শীতল যুদ্ধ, যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের মধ্যকার ক্ষমতার লড়াই। এ লড়াই ছিল না বোমা কিংবা বন্দুক দিয়ে, ছিল প্রযুক্তি আর তথ্যের গোপন যুদ্ধ। যুক্তরাষ্ট্র তখন এমন একটি বিমান তৈরি করতে চায় যে এতটাই উচ্চতায় উঠতে পারে সোভিয়েত রাডারে ধরা পড়বে না। এই প্রকল্পের নাম ছিল প্রজেক্ট অ্যাকুয়াটন, যার নেতৃত্বে ছিলেন কিংবদন্তি বিমান ডিজাইনার ক্যালে জনসন। তখন তৈরি হয় ইউটে স্পাই প্লেন। এই বিমান এতটাই উন্নত ছিল যে এটি 70,000 ফুট উঁচুতে উঠতে পারত, যেখানে সাধারণ যাত্রীবাহী বিমানও পৌঁছাতে পারে না। কিন্তু প্রশ্ন উঠল, এই বিমানের গোপন পরীক্ষাগুলো কোথায় চালানো হবে? তখন খুঁজে পাওয়া যায় একটা বিস্ময়কর নির্জন স্থান। নেভাদা মরুভূমিতে গ্রুম লেক নামের একটি লবণাক্ত শুকনো ভূমি। এই এলাকাটি পরবর্তীতে এরিয়া 51 নামে পরিচিত হয়। মার্কিন সরকার এতটাই গোপনীয়তা রক্ষা করেছিল যে এই বেজের অস্তিত্ব 2013 সালের আগ পর্যন্ত অফিসিয়ালি স্বীকারই করা হয়নি। সেখানে নির্মাণ করা হয় 5,000 লম্বা ফুট রানওয়ে। এরপর শুরু হয় ইউটিউব বিমান নিয়ে গোপন পরীক্ষা। কিন্তু রহস্য এখানেই শেষ নয়, কারণ অনেকেই বিশ্বাস করেন এখানেই প্রথম ধরা পড়ে অদ্ভুত কিছু, এমন কিছু যা মানুষ বানায়নি। এবং তখনই শুরু হয় ভিন গ্রহণের বান বা ইউএফও দেখা যাওয়ার দাবি। 1947 সাল আমেরিকার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের রসওয়েল শহরে আচমকা ভূপতিত হয় একটি অদ্ভুত উড়ন্ত বস্তু। কৃষকরা প্রথমে ভেবেছিল কোনো বেলুন বা সামরিক কিছু, কিন্তু সেই বস্তুতে ছিল এমন সব ধাতব অংশ যা তখনকার প্রযুক্তিতে একেবারেই অজানা। পরদিন সকালে মার্কিন মিলিটারি পুরো এলাকা ঘিরে ফেলে এবং ঘোষণা দেয়, আমরা একটি উড়ন্ত ডিস্কের ধ্বংসাবশেষ উদ্ধার করেছি। কিন্তু কয়েক ঘন্টা পরে সেখানে ঘোষণা বদলে ফেলা হয়। বলা হয় না, ওটা আসলে আবহাওয়া পর্যবেক্ষণের বেলুন। এত দ্রুত এই কথার পাল্টে যাওয়া সাধারণ মানুষের মনে জন্ম দেয় এক বিশাল সন্দেহের। তাহলে আসলে কি কিছু লুকানো হচ্ছে? এরপর থেকে শুরু হয় ইউএফও আর এরিয়া 51 নিয়ে তীব্র জল্পনা কল্পনা। বহু মানুষ দাবি করেন তারা এরিয়া 51-এর আকাশে এমন কিছু উঠতে দেখেছেন যা সাধারণ বিমানের মতো নয়। এমনকি অনেক সাবেক কর্মচারীও বলেন তারা কাজ করতেন একটি গোপন প্রজেক্টে, যেখানে ভিন গ্রহের যানবাহনের উপর গবেষণা করা হতো। একজন দাবিদার ছিলেন বব লেজার। তিনি বলেন, আমি এরিয়া 51-এর S4 নামে ভূগর্ভস্থ ল্যাবে কাজ করতাম। সেখানে এমন একটি জাহাজ দেখেছি যে গ্র্যাভিটি ড্রাইভ ব্যবহার করত, ঠিক যেমনটা কল্পনায় ইউএফওতে দেখা যায়। কিন্তু এখানে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ভিন গ্রহের প্রযুক্তি আসলে কোথা থেকে এলো? পবিত্র কোরআনে বলা হয়েছে, জিন জাতি আগুন থেকে সৃষ্ট, তারা আমাদের চোখে দেখা যায় না, কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও দ্রুতগামী। অর্থাৎ সে তোমাদের দেখে এমন দিক থেকে যেদিক থেকে তোমরা তাদের দেখতে পাও না। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা যাদের এলিয়েন বলি তারা কি আসলে আমাদের চেনা কোনো অদৃশ্য জগতের সত্তা? ধরুন আপনার হাতে এমন এক পদার্থ আছে যা মাধ্যাকর্ষণকে পরাজিত করতে পারে, এমন এক শক্তি যা মানুষকে আকাশে ভাসিয়ে দিতে পারে। কল্পনা নয়, এরিয়া 51-এর গোপন গবেষণায় এই পদার্থের নাম ওঠে এলিমেন্ট 115। বব লেজার নামে যিনি এরিয়া 51-এর সাবেক কর্মী বলে দাবি করেন, তিনি বলেন, S4 নামক এই ল্যাবে আমি এমন এক যান দেখেছি যা কোনো রকেট বা জ্বালানি ছাড়া আকাশে উড়েছিল। তার মতে সেই যান ব্যবহার করতে এলিমেন্ট 115 এমন এক উপাদান যা মাধ্যাকর্ষণকে ঝাঁকিয়ে দিতে পারে। 2003 সালে রাশিয়ান বিজ্ঞানীরা সত্যি এমন একটি পদার্থ তৈরি করেন, নাম দেন মস্কোভিয়াম। কিন্তু আজও এই পদার্থের প্রকৃত বৈশিষ্ট্য আমরা জানি না, এবং কাকতালীয়ভাবে এটাই সেই পদার্থ যেটিকে লেজার ইউএফও প্রযুক্তির মূল বলেছিলেন। এখানে কোরআনের আলোকে কিছু গভীর প্রশ্ন উঠে আসে। কোরআন বলছে, জিন জাতিকে আমি আগুনের শিখা থেকে সৃষ্টি করেছি। জিনেরা আমাদের দৃষ্টিসীমার বাইরে থেকেও আমাদের জগতের উপর প্রভাব ফেলতে পারে। কোরআন ও হাদিসে আসে, জিনদের একটি শ্রেণী শয়তানের অনুগত, তারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, এমনকি মানুষকে অতি শক্তিশালী করে দিতে পারে কিছু বিনিময়ে। তাহলে প্রশ্ন হচ্ছে,
এইসব রহস্যময় প্রযুক্তি কি মানুষ নিজের চেষ্টায় তৈরি করেছে, নাকি অদৃশ্য দুনিয়ায় কিছু শক্তি মানুষকে দিয়েছে এই ক্ষমতা? মনে রাখুন, ইবলিস আল্লাহর ইজাজত ছাড়া কারো উপকার করে না, কিন্তু যারা তার পথে যায় তাদের দিয়ে সে চালায় অদৃশ্য পরিকল্পনা। আর এরিয়া 51 কি হতে পারে এমন একটি ইবলিসিক প্রযুক্তি গবেষণাগার, যেখানে মানুষ ভাবছে সে ক্ষমতার শীর্ষে, অথচ অদৃশ্য দুনিয়ায় একটি ফাঁদে আটকা পড়েছে। আমরা কি এই বিশাল মহাবিশ্বে একা? এরিয়া 51 কি শুধুই সামরিক প্রযুক্তির পরীক্ষাগার, নাকি এখানে এমন কিছু ঘটছে যা মানুষ বুঝে উঠতে পারছে না? এই প্রশ্নগুলো যতটা রহস্যময় শোনায়, তার চেয়েও গভীর বিষয় লুকিয়ে আছে ইসলামে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ সৃষ্টি কেবল মানুষ, জানোয়ার, পাখি, মাছ, জিন কিংবা ফেরেশতা নয়, আরো বহু সৃষ্টি আছে যাদের আমরা জানি না। এলিয়েনদের বলা হয় তারা অদ্ভুত গঠন বিশিষ্ট অতি উন্নত প্রযুক্তি ব্যবহার করে। জিন জাতি কোরআন অনুযায়ী অদৃশ্য আকার, পরিবর্তনশীল এবং অনেক কিছু শিখতে পারে। তারা যেসব ইউএফও দেখা গেছে বলে দাবি করা হয়, সেগুলি কি বাস্তবে এলিয়েন, নাকি আমাদের দৃষ্টির বাইরে থাকা জিন জাতি বা শয়তানের কারসাজি? কোরআনে আছে, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। অর্থাৎ জিনও স্বাধীন সত্তা, তাদের মধ্যে আছে ইমানদার, আবার শয়তান ও তার অনুসারীরাও। এদের কেউ কেউ মানুষকে বিভ্রান্ত করতে প্রযুক্তির ছায়া নিয়ে হাজির হতে পারে, যা আজকের ভাষায় এলিয়েন বলে ধরা হচ্ছে। এরিয়া 51 যদি সত্যি এমন এক জায়গা হয় যেখানে অজানা শক্তির সাথে যোগাযোগ হচ্ছে, তাহলে সেটি মানবতার পক্ষে কতটা নিরাপদ? প্রযুক্তির নামে যদি ইবলিসিক ফাঁদে পড়ে যায়, যদি ইলম নয় ধ্বংস হয়ে ওঠে উদ্দেশ্য, তাহলে এরিয়া 51 হবে আমাদের জন্য শয়তানের ফাঁদ, যেখানে মানুষ নিজের দুনিয়া নির্মাণ করতে গিয়ে হারিয়ে ফেলবে নিজের চেতনায়। 1999 সাল, লাস ভেগাসের একটি টিভি চ্যানেলের মুখে থেকে কণ্ঠ পরিবর্তন করে আছেন এক রহস্যময় ব্যক্তি। তার দাবি তিনি এরিয়া 51 কাজ করেছেন এবং সেখানে এলিয়েন প্রযুক্তির উপর গবেষণা করেছেন। কিছুদিন পরে সেই লোক তার আসল পরিচয় প্রকাশ করেন, বব লেজার। তিনি বলেন, আমি এসপো নামক একটি গোপন ফ্যাসিলিটিতে কাজ করতাম, যা ছিল এরিয়া 51 আশেপাশে অবস্থিত। তার বর্ণনায় উঠে আসে ভয়ানক সব তথ্য, গৃহীত ইউএফও যান, এলিয়েনদের প্রযুক্তি, রিভার্স ইঞ্জিনিয়ারিং, এমনকি এক ধরনের এন্ট্রি গ্র্যাভিটি রিয়েক্টর যা এলিমেন্ট 115 দিয়ে চালিত। কিন্তু তারপর কি ঘটলো? বব লেজারের দাবির পরে সরকার এমন তার বিরুদ্ধে অভিযান চালায়, তার শিক্ষাগত সার্টিফিকেট নেই, বলা হয় তিনি এমআইটি বা ক্যালটেক থেকে পড়েননি। পরে প্রস্টিটিউশন রিং এর জড়িয়ে মামলা দেয়া হয়, তার পরিচিত অনেকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু প্রশ্ন উঠেছিল, একজন মানুষ যদি মিথ্যা বলে থাকে তবে সরকারের এত ভয় কেন? তার ইতিহাস, পরিচয়, এমনকি পড়াশোনা মুছে ফেলার চেষ্টা, এসব কিসের ইঙ্গিত? আবার অনেক প্রমাণও আছে যা তার দাবিকে সত্য মনে করায়। তিনি এমন সব প্রযুক্তির কথা বলেছেন যা পরে বাস্তব হয়েছে। এলিমেন্ট 115 সম্পর্কে তিনি বলেছিলেন 1989-তে, কিন্তু তা বিজ্ঞানীরা খুঁজে পায় 2003-এ। যখন কেউ সত্য বলে, শয়তান চায় সে চুপ থাকে, আর যখন কেউ মিথ্যা বলে, শয়তান চায় সে ভাইরাল হয়। তাই বব লেজার কি শয়তানের পরিকল্পনার বিরোধিতা করেছিলেন, নাকি সেই পরিকল্পনার অংশ ছিলেন? কোরআন বলে, তারা ছলনা করে আর আল্লাহ পরিকল্পনা করেন, আর আল্লাহর পরিকল্পনা শ্রেষ্ঠ।